আসসালামু আলাইকুম। নসাইবা শুনতে পাচ্ছেন আমাকে? বাকি কি আর কেউ আসে নাই? একজনই দেখতে পাচ্ছি আমি। আপনারা আপনাদের বাড়ি অনেকেই খুব বেশি লেট করে আসে। ওকে। আজকে স্যার প্রবলেম সলভিং ক্লাস ছিল না? আপনাদের প্রবলেম আছে কি কি আগে সেটা শুনি তো, যে কি কি প্রবলেম আছে। আজকে তো প্রবলেম সলভিং ক্লাস ছিল। এই সপ্তাহটা পুরো সময় পাবেন, যতগুলো প্রবলেম আছে যে সাবজেক্টে আছে প্রবলেম গুলা সলভ করেন। আচ্ছা, প্রবলেম যেহেতু নাই, তাহলে হচ্ছে আমি এই জন্য আপনাদের এই চ্যাপ্টারটা বাদ গেছিল, অর্থাৎ দ্বাদশ অধ্যায় যেটা ছিল সেই অধ্যায়টা আপনাদের বাদ চলে গেছিল, অর্থাৎ শেষ হয় নাই। আমার ক্লাস ছিল, সেদিন আমি ক্লাস নিতে পারি নাই। এই কারণে এই অধ্যায়টা আপনাদের বাদ ছিল অ্যাকাউন্টিং এ, যেহেতু আপনাদের ফুল সিলেবাস। সো এই অধ্যায়টা হচ্ছে আমাদের লাগবে আজকে। এই অধ্যায়টার পুরো আমরা ম্যাথ গুলো দেখবো, সাথে হচ্ছে বেসিকটা দেখবো। এইখানে এই অধ্যায় হচ্ছে আমাদের, আমরা হচ্ছে একবারে যদি শুরুতেই দেখি, আমাদের অধ্যায়ের নামটা ভাঙলে আমাদের এখানে কন্টেন্ট আমরা পেয়ে যাব, যে আসলে এই অধ্যায়টা কি কি জিনিস নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়টাতে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে পরিবারকে নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ পারিবারিক যে জিনিসগুলা। আমরা জানি যে একটা ফ্যামিলিতে আয়ও আছে, ব্যয়ও আছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেমন আয় থাকে, ব্যয় থাকে, ঠিক তেমনই একটা পরিবারেও আয় থাকে, ব্যয় থাকে। আবার পরে আর একটা অংশ আছে, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক। আত্মকর্মসংস্থান বলতে যে কিভাবে হচ্ছে একজন ব্যক্তি তার নিজের আয় নিজে করতে পারে, সেই অংশটাও এই অধ্যায়ে উল্লেখ করা হবে, অর্থাৎ এই অংশে আছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে পারিবারিক অংশটা, অর্থাৎ একটা পরিবার কিভাবে তার আয় আর ব্যয়গুলোকে ম্যানেজ করে তারা হচ্ছে কিছু টাকা সঞ্চয় করে। আপনাদের অন্য কোনো সাবজেক্ট হচ্ছে না? বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো হচ্ছে না? আমি তো অ্যাকচুয়ালি জানি না যে আসলে আপনাদের আর কি কি হচ্ছে কি না হচ্ছে, আমি জানি না। আমি যেহেতু আমার ক্লাসের অংশগুলো আমি বলতে পারবো, বুঝছেন? হ্যাঁ, সবগুলা ক্লাসের হচ্ছে আপনার এই সপ্তাহ জুড়ে যেটা হবে, গ্রুপ সাবজেক্টে যেগুলো বাদ আছে, যদি বাদ থেকে থাকে আপনারা টিচারদেরকে বলবেন যে স্যার বাদ আছে এই অংশটুকু, সে যেই হোক। আমি থাকলে তো দেখা যাচ্ছে বেশিরভাগ আপনাদের কমার্সের সাবজেক্ট গুলো আমিই নিব, 9-এর, আর হচ্ছে 10-এর গুলো হয়তো মামুন স্যার নেবেন। তো আপনাদের হচ্ছে বেশিরভাগ যদি প্রবলেম থেকে থাকে বা হচ্ছে কোনো অংশ বাদ থেকে থাকে, তাহলে সেটা আমাকে ইনফর্ম করবেন, যে কোনো ক্লাসে হতে পারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপেও জানাইতে পারেন, ওটা আমি সলভ করব। আর হচ্ছে আপনাদের ইংলিশ, বাংলা ওইগুলো হয়তো আপনাদের স্যার যারা আছেন সেই রুটিন অনুযায়ী সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে আপনাদের ক্লাস হচ্ছে 6টা থেকে প্রায় 7:30। এখন আমাদের যতটুকু সময় লাগে, যদি 8টাও বাজে আমরা 8টা পর্যন্ত যাব, আবার যদি আগেও শেষ হয় সেটা আমরা আগে শেষ করব। এখন আমি ওয়েট করতেছিলাম যে আরো 2-1 জন যদি আসে, তাহলে শুরু থেকে তাদের বুঝতে, যেহেতু নতুন চ্যাপ্টার, শুরু থেকে থাকলে কি হবে, তাদের একটু বুঝতে সুবিধা হবে। নাহলে আমি একবার একটা জিনিস কন্টিনিউ করে ফেললে পরে যে জয়েন করবে দেখা যাবে যে তার জন্য একটু হ্যাসেল হয়ে যাবে। এখন আমি কাউকে দেখতেই পাচ্ছি না যে আসলে কেউ আছে কিনা। আচ্ছা, আমি একটু ওয়েট করি, দেখি কেউ আসে কিনা। আর আপনারা আপনাদের জন্য, অর্থাৎ 9-এর কথা যদি বলেন, আপনাদের এখনো 1 বছর মতো সময় আছে। যেহেতু আমি অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, আপনাদেরকে আমি জাস্ট প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা, সর্বোচ্চ 10টা, যেহেতু আপনাদের 1 বছর সময় আছে তাই আমি 10টা দিব প্রত্যেকটা অধ্যায় থেকে। আবার কিছু অধ্যায় থেকে 6টা 7টাও কোশ্চেন দিতে পারি। সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে একটা কোশ্চেনের শীট দিয়ে দিব। ওই কোশ্চেন গুলো আপনারা বারবার বাসায় করতে থাকবেন। কেন বাসায় করবেন? ওই কোশ্চেন থেকে দেখবেন পরীক্ষা রুমে হুবহু চলে আসছে, শুধুমাত্র হইতে পারে কি নামটা চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে, এর বাইরে সাধারণত হয় না, অন্য কোনো কিছু হয় না, বুঝছেন? মানে পড়াশোনার প্যাটার্নটা হচ্ছে একই জিনিসের। আর আমাদের কমার্সের 3টা সাবজেক্টে যদি আপনি A+ পান, আপনার A+ পাওয়ার চান্স বাড়বে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে A+ পাইতে গেলে আপনার কি করতে হবে, কারণ আপনার এসএসসি রেজাল্ট যদি A+টা যদি খারাপ হয়ে যায়, মিস হয় এসএসসি তে, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের বার্ডেন হবে। মানে আপনার এইচএসসি তে কলেজ চয়েস দেওয়া, এখন তো আবার ভর্তি পরীক্ষা নিয়ে আসছে,
তারপর আমি ধরলাম যে এলাকার কলেজগুলো চয়েস দিলেই হয়ে যায়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কোথায় জানেন, আপনি যখন একটা ভার্সিটিতে পড়তে যাবেন তখন আপনার এই এসএসসি রেজাল্ট ফ্যাক্ট করবে। কারণ হচ্ছে এসএসসি রেজাল্টের উপরে কিন্তু আপনার 20 মার্কসও থাকে, কোথাও 10 মার্কসও থাকে। এখন এই জিনিসটা আপনার একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যাদের আবার 3.50 নিচে নেমে যাবে তারা আবার অনেক ভার্সিটির ফর্মই তুলতে পারবে না। তাহলে বোঝেন এই জিনিসটা কত বড় ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় পার্সোনালি, আমার নিজের পড়াশোনা থেকে প্লাস হচ্ছে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয়, আপনার যে গ্রুপ সাবজেক্টটা আছে, অর্থাৎ আমাদের কমার্সের 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টে এ প্লাস পাওয়াটা ম্যান্ডেটরি। এক প্রকার আপনি ধরতে পারেন যে ম্যান্ডেটরি। আর আমার কাছে সব থেকে ইজি মনে হয় এই 3টা সাবজেক্টে এ প্লাস পাওয়া। অ্যাকাউন্টিং এ তো খুবই ইজি, এটা 90-95 প্লাস পাওয়া যায়। ব্যবসা উদ্যোগে একটু মার্কস কম দিতে চাই টিচার, কারণ হচ্ছে এটা থিওরি অনেকটা, তবে থিওরির লেখার স্টাইল গুলো যদি একবার বুঝে যান আপনি, তাহলে এ প্লাস পাওয়া খুবই নর্মাল। আর ফাইন্যান্সে যেহেতু ম্যাথ আছে, সো ফাইন্যান্সেও এ প্লাস পাওয়া অনেকখানি ইজি। সো আপনার কি করতে হবে, এই 3টা সাবজেক্টে এ প্লাস রাইট মানে সবসময় রাখার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে এইখানটাতে। ফোকাস করবেন সবসময় এই 3টা সাবজেক্টে আগে। দেন যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা 4th সাবজেক্ট আছে না, আপনাদের 4th সাবজেক্ট আছে না, নুসাইবার 4th সাবজেক্ট কি? আর কে আসছে দেখি তো? নিশাত আসছে, আচ্ছা। কৃষি বা ধান চাষ করবেন না? আচ্ছা, এই যে 4th সাবজেক্ট যেটা আছে সেটা এ প্লাস, সর্বোচ্চ চেষ্টা করবেন এটাতে এ প্লাস রাখার। আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতে দেখাই কিভাবে এ প্লাস থাকবে। 4th সাবজেক্টে যদি এ প্লাস পান, আর এই 3টা সাবজেক্টে এ প্লাস পান, মোট কয়টা সাবজেক্ট হলো? 4টা। আপনাদের আইসিটি টাইসিটি আছে কিনা আমি ওগুলো এখন যাচ্ছি না। এইবার আপনি এই 4টা যদি এ প্লাস পান, আপনি বাংলায় এ গ্রেড পাইছেন মনে করেন, ইংলিশে এ গ্রেড পাইছেন, ম্যাথে এ গ্রেড পাইছেন, এই 3টা এ গ্রেড পাইছেন। আমি বাকি সাবজেক্টে যাচ্ছি না, মনে করেন অন্য যে সাবজেক্ট গুলো আছে আমি ওগুলোকে আপাতত কাউন্টের বাইরে রাখছি। এই 3টা সাবজেক্টে মনে করেন অনেকেরই খারাপ হয়, বাংলা, ইংলিশ, ম্যাথ, 3টা সাবজেক্ট। এই 3টা সাবজেক্টে যদি আপনি এ গ্রেডও পান, আর এই 4টা প্লাস হচ্ছে জেনারেল সায়েন্সে যদি এ প্লাস পান, আর আইসিটি তে তো এমনি এ প্লাস পাওয়া যায়, এইগুলা যদি আপনি এ প্লাস পান আর এই 3টা যদি এ গ্রেড পান, আপনার এ প্লাস থাকবে। আবার যদি এমন হয় যে আপনার হচ্ছে জেনারেল সায়েন্সে আপনি এ প্লাস পাননি, এ গ্রেড পাইছেন, এইখানে জেনারেল সায়েন্সে যদি এ প্লাস পান, তাহলে আপনি হচ্ছে মনে করেন আমি ম্যাথে ধরলাম এ মাইনাস পাইছেন, তাও এ প্লাস থাকবে। বুঝতে পারতেছেন, ম্যাথে এ মাইনাস থাকলেও আপনার এ প্লাস থাকবে। তার মানে আপনার মেইন খেলাটা খেলতে হবে এই যে 3টা সাবজেক্ট আর 4th সাবজেক্টে। বাকি আইসিডি তে আপনার এমনি এ প্লাস থাকবে, কারণ এমসিকিউ থাকে বেশিরভাগ। এইগুলাতে আপনার, যদি আমি আমার এক ফ্রেন্ডকে দেখছি, আমি আপনাদেরকে একদিন একটা ক্লাসে খুব ডেসক্রিপশন দিয়ে বুঝাই দেবো কিভাবে থাকে। যদি আপনার বি গ্রেডও থাকে, ইভেন ডি গ্রেডও থাকে, বাকিগুলো এ প্লাস থাকলেও এ প্লাস থাকে। অনেকে ডি গ্রেড আছে দেখবেন একটা সাবজেক্টে, কিন্তু এ প্লাস পাইছে। সো এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তবে এ প্লাস ধরে রাখতে গেলে আমার কাছে মনে হয় এই 3টা সাবজেক্ট আর 4th সাবজেক্টে মাপ করা যাবে না, এই খুনের মাপ হবে না, বুঝছেন, এই 4টা লাগবেই। আচ্ছা, আমরা কি এখন ক্লাস শুরু করবো নুসাইবা, নিশাত? বাকি কাউকে আমি দেখতে পাচ্ছি না, 8 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য ওয়েট করতেছিলাম। নুসাইবা সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আজকের চ্যাপ্টারটা হচ্ছে আপনাদের যেহেতু কোনো প্রবলেম নাই, আপনারা খুব ভালো মানুষ, পড়াশোনা বহুত করছেন, তাই কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, মেনে নিলাম কারো কোনো প্রবলেম নাই। এখন আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে পারিবারিক আর আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। অর্থাৎ এই চ্যাপ্টারটা হবে কি পরিবারের আয় ব্যয় নিয়ে। এই ক্ষেত্রে সামিরা আসছে আজকে, নাকি সামিয়া আসছে? আচ্ছা, আমাদের এই যে প্রথমে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখার আগে আমি কিছু বেসিক জিনিসে যাব। সেটা হচ্ছে পারিবারিক অর্থায়নের কথা যদি আমরা বলি বা পরিবারের কথা বলি,
পারিবারিক অর্থায়ন। এই পরিবারের ক্ষেত্রে যদি আমরা আসি, সেক্ষেত্রে যেটা হবে, একটা পরিবারে কিন্তু আয় হয়। আয়টা কে করে? দেখা যাচ্ছে আয় করে বাবা। আবার একটা পরিবারে কিন্তু ব্যয় হয়। কিভাবে ব্যয় হয়? দেখেন, আপনার আমার মতো ছাগল গরু পালন করতে গেলে পরিবারে খরচ আছে না? আপনি আমার মতো ছাগল গরু থেকে মানুষ করতে গেলে আমাদের পিছনে অনেক টাকা খরচ আছে। তার মানে একটা পরিবারে ব্যয়ও হয়। এখন একটা পরিবারে যদি আয় আর ব্যয়ের হিসাব না রাখা হয়, তাহলে সেই পরিবারে উন্নতি কখনো হয় না। কারণটা কি? টাকা আসলো আর চলে গেল, এরকম যদি বেহিসাবি ভাবে কোনো প্রতিষ্ঠান বা কোনো পরিবার চলে, এক কথায় কোনো পরিবার যদি এভাবে চলতে থাকে, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে পরিবারে বিপদ হয়েছে, তবে হচ্ছে ওই বিপদের সময় আসলে কারো কাছে টাকা নেই। আর সব থেকে একটা বাজে সিচুয়েশন যেটা, আপনি বিপদে পড়ে যখন মানুষের কাছে হাত পাতবেন না বা কোনো কারো কাছে যাবেন, তখন আসলে আপনি ফেস করবেন যে পৃথিবীর রিয়েলিটিটা কি, বাস্তবতা জিনিসটা কি। হ্যাঁ হ্যাঁ, পরের ক্লাসে সব চ্যাপ্টারের সিকিউ আর শর্ট কোশ্চেন গুলা করাবো। মানে পরের ক্লাসে হচ্ছে সব চ্যাপ্টারের শর্ট কোশ্চেনে যাব, তারপরে ক্লাসে সিকিউতে যাব, কারণ আপনাদের সব শেষ। এখন হচ্ছে একটা একটা টপিকস অনুযায়ী যাব, এমসিকিউ, সিকিউ আর শর্ট কোশ্চেন, 3 দিনে 3টা শেষ করে দিব। আচ্ছা, পারিবারিক অর্থায়নে আমি যেটা বলতেছিলাম যে একটা পরিবারে আয় আছে, যেমন বাবার বেতন। একটা পরিবারে ব্যয় আছে, যেমন আপনার আমার মতো গরুর স্কুলের ফি। জাস্ট এক্সাম্পল দিলাম। আমারে কিন্তু আমি গরু বলছি, আপনাদের বলি নাই, আবার মাইন্ড করেন না। এটা হচ্ছে একটা পরিবারের অর্থায়ন। এখন নরমালি কাজ হচ্ছে একটা পরিবারে এই জিনিসটাকে হিসাব রাখা। যেহেতু পরিবার কি মুনাফাভোগী প্রতিষ্ঠান না অমুনাফাভোগী প্রতিষ্ঠান? একটা পরিবারের কি মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা? না, একটা পরিবারের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের যে সদস্যরা আছে তাদের প্রতি যথেষ্ট খেয়াল রাখা এবং ওই খেয়াল রাখতে গিয়ে টাকার হিসাবটা রাখা। তাই একটা পরিবার হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এমসিকিউতে কিন্তু এটা প্রায় আসে। একটা পরিবার কি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে কি কি আমি একটু বলে যাই আগে। এখান থেকে এমসিকিউ নিয়ে প্যারা খায়েন না। প্রথম যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে পারিবারিক তহবিল। আমি সব সিকোয়েন্স মেনটেন করে আজকে শেষ করে দিব। 3 নম্বর যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে আয় ব্যয় বিবরণী। খাতায় নোট করেন, নাহলে কিন্তু পরে গিয়ে জিনিস কিচ্ছু পাবেন না। এগুলো একটু নোট ডাউন করে রাখেন স্যার। আমি বারবার একই কথা বলি যে ক্লাস যখন নিব, আমি যেহেতু হ্যান্ড রাইটিং এ দিয়ে দিই, একটু নোট ডাউন করেন, তাহলে আপনারও পড়া হয়ে যাবে। বুঝছেন সামিয়া, নিশাদ? আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। কি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? সামিয়া, কি শুনতে পাচ্ছেন কথা? কি ব্যাপার, আপনারা কি শুনতেই পাচ্ছেন না আদৌ? ঠিক আছে, শুনতে পাইলেও অ্যান্সার দিবেন না, বুঝছি আমি। রাগ করছেন আমার উপরে। আচ্ছা, প্রাপ্তি প্রদান হিসাবের ক্ষেত্রে সাধারণত যেটা হবে সেটা হচ্ছে, আমরা ম্যাথ দেখবো, ম্যাথের ক্ষেত্রে দেখতে পাবেন ওইখানটাতে। এখানে মূলধন জাতীয় আয় ব্যয় সব বলবে। আচ্ছা, একটা একটা করে যাই। 1 নম্বরে আমি পারিবারিক তহবিলটাকে নিয়ে আসি, কারণ এটা বেশি জরুরি। এই অংশ থেকে যদি নোট ডাউন করেন তাতেই এনাফ।
দেখেন পারিবারিক তহবিল আপনি বের করবেন কি করে? প্রত্যেকটা কোশ্চেনে 100% এই জিনিসটা থাকবে, মানে এটারে আপনি 3 স্টার দিতে পারেন। পারিবারিক তহবিল কাকে বলে, বা একটা প্রতিষ্ঠানের পারিবারিক তহবিল, সরি একটা পরিবারের পারিবারিক তহবিল কত টাকা, সেটা নির্ণয় করতে বলা হবে। সম্ভবত আপনাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় নাই, আপনারা আবারও পাবেন এই ক্লাসটা। তারপরে হচ্ছে আমি শেষ করে রাখতেছি যাতে কারোর থাকলে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। পারিবারিক তহবিলটা হচ্ছে প্রারম্ভিক যত সম্পদ আছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে পারিবারিক তহবিলে আমরা সূত্র পাইলাম, সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এই অংশটুকু বুঝছেন নিশাত? তো জাস্ট আমরা আগেও পড়ছিলাম যে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। ওই প্রারম্ভিক মূলধনের আরেক নাম মনে করেন পারিবারিক তহবিল। আচ্ছা, আমরা যেটা সূত্র দেখলাম সেটারই একটা ম্যাথ করে আসি, তাহলে সেটা আমাদের জন্য আরো বেশি ক্লিয়ার হবে। এবার এই ম্যাথটা একটু পড়েন, আমি একটু দাগায় দাগায় আপনাদেরকে পড়ায় দিই। বলছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত, মানে একটা সরকারি চাকরি করে মিসেস রুবিনা নিজের বেতন আর স্বামীর ব্যবসায় আয় দিয়ে পরিবার পরিচালনা করেন। যেহেতু এটা একটা পারিবারিক ব্যবসার হিসাব, তাই বলছে যে তিনি পরিবার পরিচালনা করেন। 2017 সালে তার পরিবারের আয় ব্যয়ের তথ্যাদি নিম্নরূপ। অর্থাৎ 2017 সালে তার পরিবারে কি কি ধরনের আয় হয়েছে, কি কি ধরনের ব্যয় হয়েছে, সবগুলো তথ্য এখানে দেওয়া আছে। মাসে বেতন পান, বেতন প্রাপ্তি কত টাকা? 35,000 টাকা। আমি যেগুলো আয় সেগুলো লাল কালি দিয়ে দাগ দিব। তাহলে বেতন প্রাপ্তি হচ্ছে 35,000 টাকা। বাড়ি ভাড়া বাবদ প্রদান করে মাসে 18,000 টাকা। এখন দেখেন ওনারাই বাড়ি ভাড়া দিচ্ছে কত? মাসে হচ্ছে 18,000 টাকা। তাহলে এটা হচ্ছে ওনাদের জন্য ব্যয়। ব্যয়টাকে যদি আমরা একটু হলুদ কালার দিই, এটা হচ্ছে একটা ব্যয় 18,000 টাকা। বছরে খাদ্য সামগ্রী বাবদ মোট ব্যয় হয় 1,20,000 টাকা। তার মানে কি হলো, ওরা যে খায় বছরে খায় হচ্ছে 1,20,000 টাকায়। ঔষধ আর ডাক্তারের ফি আছে দেখেন আবার 25,000 টাকা। ব্যবসা হতে মুনাফা 4,80,000 টাকা। এখন এই জায়গাটা একটু আপনার বুঝতে হবে। দেখেন এটা কিন্তু আপনার জন্য আয়, এই ব্যক্তিদের জন্য আয়। কারণটা হচ্ছে এখানে বেতন প্রাপ্তি ছিল 35,000 টাকা, আর এটা হচ্ছে মুনাফা ব্যবসা হতে, অর্থাৎ ওনার হাজবেন্ডের ব্যবসা হতে উনি মুনাফা পাইছে পরিবারে 4,80,000 টাকা। এরপরে আপনারা তো অনেক ড্রেস কিনেন, মেয়েরা একটু বেশি ড্রেস কিনে, তাই না? আচ্ছা, কাপড় চোপড় করে করে 32,000 টাকায়। আপনার আমার মতো গরু গাধা মানুষ করতে লেখাপড়া খরচ 95,000 টাকা। আবার একটা ডাইনিং টেবিল কিনছে শখ করে 42,000 টাকা আয়কর, মানে সরকারকে ট্যাক্স দিচ্ছে 16,000 টাকা। কম্পিউটার ও প্রিন্টার ক্রয় করতে গেলে নিশ্চয়ই খরচ হয়েছে 76,000 টাকা। গ্যাস পানি বিদ্যুৎ বিল প্রদান করছে 38,500 টাকা। ডিপিএস এ জমা প্রদান করছে, অর্থাৎ ব্যাংকে জমা রাখছে। ব্যাংকে যখন জমা রাখছে নিশ্চয়ই এটা তার জন্য খরচ হয়ে গেছে, টাকাটা চলে গেছে। অন্যান্য কিছু তথ্য দেখেন এইখানে দিছে। অন্যান্য তথ্যের আগ পর্যন্ত থামেন। এই অংশটা বুঝছেন কিনা তাই বলেন। আয় ব্যয় চিনতে পারছেন কিনা সেটা আমাকে আগে বলেন। যে কোনো মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার প্রশ্ন বোঝা জরুরি। ঠিক তেমনি আমাদের এই প্রশ্নের অ্যান্সার করতে গেলে সবার আগে আমাদের প্রশ্ন বুঝতে হবে। বুঝতে পারছেন? জি, মনে করেন আপনি কোথাও গেছেন, আপনাকে একজন বলছে তোমার নাম কি, এখন আপনি শোনেনি নাই, যে আপনার জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি, হয় না মাঝে মধ্যে? আপনি বলছেন ভালো আছি, আপনি ভালো আছেন। এখন রিপ্লাইটা কেমন হলো? ওই ব্যক্তি ভাববে হয় আপনি কানে শোনেন না, না হলে হচ্ছে আপনি বিষয়টা বোঝেনই নাই, এরকম কিছু, তাই না? তো এরকম অনেক সময় হয় আমাদের। তো সেজন্য বললাম যে সবার আগে কি করতে হবে, আগে আপনার প্রশ্নটাই বুঝতে হবে। অ্যান্সার তো দিবেন, খুব তাড়াহুড়োর দরকার নেই অ্যান্সার দেওয়ার জন্য। প্রশ্ন যদি আপনি বুঝে যান, অ্যান্সার খুব দ্রুত দেওয়া যাবে এবং সঠিকভাবে দেওয়া যাবে। তাহলে কোর্স সেন্টার এই অংশ পর্যন্ত আমরা অনেকগুলো আয় দেখলাম, সরি আয় দেখলাম 2টা, আর বাকি সবগুলোর ব্যয় দেখলাম। ভালো কথা। এখন আসেন আরেকটা কালার দিই। হ্যাঁ, এই যে দেখেন অন্যান্য তথ্য দিছে,
পহেলা জানুয়ারি 2017, জানুয়ারির 1 তারিখ মানে কি প্রারম্ভিক, ডিসেম্বরে 31 মানে কি সমাপনী। এটা তো জানি আমরা যে একবারে বছরের শুরুতে যেটা হবে সেটা হচ্ছে প্রারম্ভিক, আর বছরের শেষে যেটা হবে সেটা হচ্ছে সমাপনী। তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের প্রারম্ভিক। কেমনে বুঝলাম এটা প্রারম্ভিক? এটা দিয়ে, পয়লা জানুয়ারি 2017 শব্দটা দিয়ে। এখন কি হয়েছে? ইনান আসছে, এসে চিল্লানো শুরু করছে। কি মজা করলাম, রাগ করেন না। ওয়ালাইকুম আসসালাম স্যার। ঠিক আছে, সমস্যা না, এখন থেকে হচ্ছে ক্লাসে থাকেন আর বাকি অংশটুকু রেকর্ড দেখে নিতে পারবেন। আচ্ছা, পয়লা জানুয়ারি 2017 এই কথাটা বলার অর্থ আমরা বুঝে নিলাম, এটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক কিছু তথ্য আমাদেরকে দিয়ে দিয়েছে। তার পরিবারের নগদ তহবিল 2,20,000 টাকা। আচ্ছা আমাকে বলেন তো, নগদ তহবিল কি আমাদের জন্য সম্পদ না? নগদ টাকাই তো সম্পদ, তো নগদ তহবিলটা হচ্ছে আমাদের জন্য কি সম্পদ। 22,000 টাকা। এবং আসবাবপত্র হচ্ছে 1,68,000 টাকা। কত টাকা? 1,68,000 টাকা। আমরা জানি এটা আমাদের সম্পদ। নগদ তহবিল হচ্ছে আমাদের চলতি সম্পদ, আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ। এরপরে বলছে বছর শেষে গ্যাস পানির বিল 24,000 টাকা বকেয়া রয়েছে। বছর শেষেও মরে যাক, আপনার আমার দেখার দরকার না এখন। কালার তো আর খুঁজেই পাই না। এই অংশটা আলাদা। এটা কেন আলাদা? এইখানে একটা শব্দ ইউজ করছে, দেখেন, বছর শেষে। এই যে বছর শেষে শব্দটা ইউজ করছে, এই জন্য কিন্তু এই জায়গাটা আলাদা, কারণ এটা প্রারম্ভিক না, এটা সমাপনী। কারণ বছর শেষে বলছে যে, সো ওটা আমাদের এখন ভাবার দরকার না। এইবার আসেন তথ্যগুলো পাইলাম কিনা। আমি একটু আগে বলে আসছি পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এখন প্রারম্ভিক কোথায় কোথায় পাইছেন একটু দেখেন তো। এই জায়গাটাই শুধুমাত্র দেখেন, পয়লা জানুয়ারি 2017 এটা হচ্ছে প্রারম্ভিক তথ্য ছিল। তার পরিবারের নগদ তহবিল কত টাকা? 22,000 টাকা, এটা একটা সম্পদ। আসবাবপত্র কত? 1,68,000 টাকা, এটাও আরেকটা সম্পদ। এখন এখানে কোনো দায় নাই, আমরা কোনো দায় এখনো পর্যন্ত পাইনি। তার মানে আমাদের কোনো দায় এই ম্যাথটাতে নাই। আমরা আবার আরেকটা ম্যাথ দেখবো, ওই একই জিনিস বের করব, দেখবো সেখানে দায় আছে কিনা। আচ্ছা আগে এটা একটা বের করে নি। তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ কত? প্রারম্ভিক সম্পদ যদি আমরা বের করি, আগে এই সাইডটা বের করি, তারপরে ওই সাইড বের করি। প্রারম্ভিক সম্পদের মধ্যে আমরা দেখলাম নগদ তহবিল আর আসবাবপত্র। এভাবে লিখবেন, নগদ তহবিল যোগ আসবাবপত্র। আচ্ছা কোনো দায় আছে? নাই, তার মানে শূন্য বসায় দিলাম, একটা ডাব্বা ডিম, হাঁসের ডিম। ওকে, নগদ তহবিল 22,000 টাকা আর আসবাবপত্র 1,68,000 টাকা। তোমরা টাকাটা বসায় দিলাম জাস্ট। আর এ সাইডে তো শূন্য। 70 1,90,000 থেকে শূন্য বাদ দিলে 1,95,000 হয় নাকি? বুঝতে পারছেন? সবার কাছে এই অংশটা ক্লিয়ার হলো? নিশাত, সামিয়া, তাহমিদ, ইনান, কে কে বুঝছেন বলেন? একটা করে বুঝাবো। মোট 4টা ম্যাথ, মানে 4 টাইপসের আসে, 4টা কোশ্চেন হয় এই অধ্যায় থেকে। এটা মনে করেন 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন সলভ করে দিলাম। এখন বলেন 1 নাম্বার কোশ্চেন বুঝছেন কিনা? সূত্র দিয়ে দিছি, সাথে ভেঙে বুঝাই দিলাম কেমনে আনসারটা করবেন। সামিয়া বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। স্যার তাহলে এই অংশটুকু পরের শেষের দিকে বোঝাতে হবে, কারণ অলরেডি আমরা অনেকটা টাইম চলে আসছি। এই অংশটুকু আবার পরে যাইতে হবে, বা আপনি একটু রেকর্ড দেখে নিয়েন, ঠিক আছে? এর পরে অংশে যাই আমরা, না হলে ক্লাস লেন্দি অনেক হয়ে যাবে, পরে আপনাদেরই শেষ হবে না। যেহেতু রেকর্ডেড অংশ পাবেন, প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা, এটা গেল প্রথম ম্যাথের আমরা পারিবারিক তহবিল বের করলাম। এবার পরের ম্যাথটা একটু খেয়াল করেন তো। আমাদের কি সূত্র? কি সূত্র এখানে লিখে দেওয়া আছে, সূত্র বলেন আর মূত্র বলেন, এখানে লেখা আছে। এটা হচ্ছে সূত্র, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। গেল। এখন দ্বিতীয় ম্যাথটাতে একটু খুঁজে আসি, দেখি তো দ্বিতীয় ম্যাথ কি করে। এই যে দ্বিতীয় ম্যাথ,
ওখানে কিন্তু পুরোটা ডেসক্রিপশন ছিল, আর এখানে দেখেন একটা টেবিল আকারে দেওয়া হয়েছে। আবার টেবিল আকারে দেওয়া থাকলে তখন কিন্তু আপনার একটু হ্যাসেল হবে যে জিনিসটা বুঝতে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ম্যাডামেরা? একটু মনে হচ্ছে কালার হচ্ছে আপনাদের, না? আমি জানি না, মনিটরে খেয়াল করতেছি একটু কালারের সমস্যা হচ্ছে, তারপরেও বোঝা গেলে ঠিক আছে। ওকে, দেখেন ম্যাথটাকে আগে একটু ভেঙে ভেঙে বুঝায় নি, তারপরে সবকিছু ক্লিয়ার হবে। জনাব আজিজ ভাই পেশায় একজন চিকিৎসক, ভালো কথা। তিনি চাকরির পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস মানে ক্লিনিক আছে ব্যাটার। 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরে তার পরিবারের কিছু প্রাপ্তি প্রদান হিসাব নিম্নরূপ। মানে এখানে দেওয়া আছে কি তার প্রতিষ্ঠানের প্রাপ্তি বা প্রদান হিসাব। আগেরটাই শুধুমাত্র আয় আর ব্যয় হিসাব দেওয়া ছিল, এখানে প্রাপ্তি আর প্রদান হিসাব দেওয়া আছে। প্রাপ্তি প্রদান হিসাবের ডেবিট সাইডে সবসময় প্রাপ্তিগুলো থাকবে, মানে যত প্রকার আয় ওর হয়েছে দুনিয়ায় সব আয় থাকবে প্রাপ্তির সাইডে। মানে নগদ টাকা আসলে বা ব্যাংক টাকা আসলে সব থাকবে আর প্রাপ্তির সাইডে। তো দেখেন হাতে নগদ আছে, ব্যাংক জমা আছে, বেতন থেকে কত টাকা আয় করছে সেটা আছে, প্রাইভেট প্র্যাকটিস মানে ক্লিনিক থেকে কত পাইছে সেটাও আছে, বাড়ি ভাড়া থেকে কত পাইছে এটাও আছে। আর এই তথ্যটা কবের? 31শে ডিসেম্বর 2017। তার মানে এটা সমাপনী। তারিখগুলো খুব ভালো মতো খেয়াল করতে হবে। হ্যাঁ, আপনার বিয়ের তারিখ ভুলে গেলেও এই তারিখ মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখেন। কমার্সে পড়তে আসছেন মানে তারিখ আপনার এটা মনে রাখতে হবে। বার্থডে অন্য কারোরটা ভুলে যান, সমস্যা নেই। এখন দেখেন প্রদান। প্রদানের সাইডে আপনার কাছ থেকে যত প্রকার টাকা চলে গেছে, এক কথায় নগদ টাকা হতে পারে, ব্যাংক টাকা হতে পারে, যতগুলো চলে গেছে সব হচ্ছে প্রদানের সাইডে। শেয়ারে বিনিয়োগ করছেন যখন আপনার কাছ থেকে টাকা চলে গেছে, ওটা হচ্ছে ক্রেডিট। খাদ্য সামগ্রী ক্রয় করলে টাকা গেছে, ড্রাইভারের বেতন দিচ্ছেন গেছে, গাড়ি মেরামত জ্বালানি খরচ সব গেছে, পড়াশোনা খরচে গেছে, আয় করে গেছে, কম্পিউটার ক্রয়ে গেছে, ঋণের সুদ, গ্যাস পানি বিদ্যুৎ খরচ, আলমারি করে আরো একটা আলমারি করায়। বা ভালো কথা, ডাবল আলমারি কিনছে বেটা, একটাই মনে হয় আমারে ঢুকায় রাখবে। আচ্ছা, এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2 এর প্রথম অংশটুকু। দ্বিতীয় অংশটুকু দেখেন, এইখানে দেখেন তারিখ মেরে রাখছে বেটা 1/1/2017। 1/1/2017 বলতে আমরা কি বুঝলাম? এটা প্রারম্ভিক। এই তারিখে সম্পদ আর দায়ের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। আসবাবপত্র দেখেন এটা 1,25,000, বাড়ি ঘর 5 লাখ, তৈজসপত্র 40,000, গাড়ি 7,50,000 এবং ঋণ দেওয়া আছে 2 লাখ টাকা। এটা গেল কি প্রারম্ভিক। এইখানে দেখেন আরেকটা ডেট মারছে 31/12/2017, তার মানে এটা হচ্ছে সমাপনী। এইখানে বলছে আরো কিছু অন্যান্য তথ্য আছে, ভালো কথা। চলতি বছরে বেতন বকেয়া 7,000 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 3200 টাকা এখনো আদায় হয়নি, ড্রাইভারের বেতন বকেয়া 2,400 টাকা। এইগুলা কি একটু সমন্বয় লাগতেছে না? আর্থিক অবস্থার বিবরণী যখন করছিলাম সমন্বয় ছিল না কিছু? এগুলাকে বলা হয় সমন্বয়। যখন আপনাকে বলে দেবে অন্যান্য তথ্য, সেটা হচ্ছে আপনার সমন্বয়। এটা মাথায় রাখবেন। অন্যান্য তথ্য বলার অর্থ হচ্ছে ওটা হচ্ছে আপনার জন্য কি সমন্বয়। এখন দেখেন এর 1 নম্বরে আমি একটু আগে বলছিলাম না যে এই পারিবারিক তহবিল নিয়ে কোশ্চেন মাস্ট হবে। এই যে দেখেন 1 নম্বরে আসছে পারিবারিক তহবিল নির্ণয় করো। এখন পারিবারিক তহবিল নির্ণয়ের আমাদের সূত্র কি ছিল? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে আমরা পাইছি কোথায়? প্রারম্ভিক অংশটা এখানে পাইলাম। এখানে দেখেন সম্পদ কয়টা আছে? আসবাবপত্র সম্পদ, বাড়িঘর সম্পদ, তৈজসপত্র সম্পদ, গাড়িও আমাদের সম্পদ, আর ঋণটা হচ্ছে আমাদের দায়। তাহলে এখন চলেন এটা পারিবারিক তহবিল বের করে ফেলি। এর যদি পারিবারিক তহবিল বের করতে হয় তাহলে আগে সম্পদ গুলাকে যোগ করে ফেলবো। সম্পদ যোগ করতে হলে আমাদেরকে কি করতে হবে? সবার আগে আসবাবপত্র, বাড়িঘর, তৈজসপত্র আর গাড়ি। বাড়িঘর প্লাস তৈজসপত্র
প্লাস হচ্ছে গাড়ি, এইগুলাকে যদি আমরা যোগ করে দিই এখান থেকে মাইনাস হবে শুধুমাত্র কি দায়টা, আর দায় আছে আমাদের একটাই, সেটা হচ্ছে ঋণ, তাই তো? তাহলে এখন আসবাবপত্র দেখেন কত টাকা, টাকাগুলো জাস্ট বসাই দিব ছোটবেলার মতো, 1,25,000 আর 5 লাখ। প্লাস তৈজসপত্র 40,000 আর এদিকে আছে 7,50,000। মাইনাস ঋণ কত টাকা, ঋণ ছিল হচ্ছে 2 লক্ষ টাকা। নিশাত, সামিয়া, আপনারা এগুলো যোগ করেন তো, সম্পদ মোট কত হলো, সম্পদটা যোগ করে আমাকে বলেন কত টাকা আসলো। নিশাত বলেন, সামিয়া বলেন, তাহলে আমি ক্রস চেক দিয়ে নিতে পারবো যে আসলে কারোর অ্যামাউন্ট ভুল হলো কিনা। সম্পদ কত টাকা আসলো, ওকে ভেরি গুড। এই ম্যাডাম 14 লাখ না, ভেরি গুড, ঠিক আছে। আমি তো মারতে যাচ্ছিলাম নিশাতরে। তাহলে আমার থাকবে হচ্ছে 12,15,000 টাকা। দেখেন তো ঠিক আছে কিনা, এটা বুঝতে পারছেন? টোটালি ক্লিয়ার যে পারিবারিক তহবিল কি করে বের করবেন। ওই দুই ধরনের ম্যাথ আসবে, একটা হচ্ছে আপনার ওই রকম থিওরি টাইপস এর, আর একটা আসবে এরকম বক্স টাইপস এর। জি স্যার বুঝছেন আপনি, সামিয়া বুঝছেন, তাহমিদ, জি জি করাবো ম্যাডাম করাবো, ধৈর্য ধরেন, আসি তো। আচ্ছা, ও বাকি কেউ রেসপন্স করতেছে না, বিষয়টা ভালো হলো না। আচ্ছা এই চ্যাপ্টার নাই, বেশিরভাগই সবারই নাই, বার্ষিকী এটা থাকে না, তারপরে আমি শেষ করাই দিলাম, যদি কারোর থেকে থাকে বিপদে না পড়ুক। তাহলে আমাদের ফার্স্ট অংশ গেল কি পারিবারিক তহবিল, শেষ। সেকেন্ড পোরশনে সব সময় যেটা আসে সেটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব। জিনিসটাকে আগে একটু ব্যাখ্যা করব, তারপরে হচ্ছে ক্লিয়ার করব, দেন আমরা ম্যাথে প্র্যাকটিস করে ফেলবো একবারে। প্রাপ্তি প্রদান হিসাবে এটা মাথায় রাখবেন, বাম পাশে সকল প্রকার প্রাপ্তি বসবে, সকল প্রকার প্রাপ্তি বসবে। এখন এই যে বাম পাশে সকল প্রকার প্রাপ্তি বসবে, এর ভেতরে আপনারা তো জানেনই, এগুলো শেষ হয়ে গেছে আগেই, মূলধন জাতীয় প্রাপ্তিও বসবে, মূলধন জাতীয় প্রাপ্তি যেমন ঋণ গ্রহণ, ধরে নেন ঋণ গ্রহণ করছেন, আপনি যখন ঋণ গ্রহণ করবেন তখন কি আপনার প্রতিষ্ঠানে টাকা আসছে না, নিছেন তো টাকা ধার, তো ওটা আপনার কোন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি না, মূলধন জাতীয় প্রাপ্তিও বসবে, কোথায় বসবে, প্রাপ্তির অংশে বসবে বাম পাশটাতে। তাহলে একটা এক্সাম্পল দিলাম আমি জাস্ট,
এরপরে মুনাফা জাতীয় প্রাপ্তিও বলবে। কি বলবে? মুনাফা জাতীয় প্রাপ্তিও বলবে। যেমন মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে একটা যদি আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে বেতন প্রাপ্তি। দেখেন, বেতনের সময় আপনি কি টাকা পাইছেন না? টাকা পাইলে সে অংশ আপনার এখানে কি হবে? বলবে। এক কথায় এই জায়গাটাতে আমি কি বুঝলাম? এই জায়গাটাতে যদি আমি একবারে সামারি বলি, সেটা হচ্ছে নগদ বা ব্যাংক টাকা আসলে প্রাপ্তি সাইডে বলবে, তাই তো? এই অংশটুকু পর্যন্ত ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন? স্যারেরা ক্লিয়ার? ওকে, আরেকজন মনে হয় মেসেজ লিখতেই আছে। আচ্ছা, এইখানটাতে এই অংশটা ছিল মেইন জিনিস। তারপরে আরো কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এটা তো 1 নাম্বার ছিল, 1 নাম্বার অংশটা এটা গেল। 2 নাম্বার অংশের ভেতরে আমি যদি বলি বিগত বছর, মানে আগের বছরের তথ্য এখানে বলবে। আগামী বছর মানে পরের বছরের তথ্য এখানে বলবে। বর্তমান বছর, সকল তথ্য বসবে। তার মানে কি হলো? বিগত বছরের অর্থাৎ আপনার গত বছরের তথ্য, আগামী বছর মানে পরের বছরের তথ্য এবং বর্তমান বছরের। আমরা যদি তুলনা করি, বিগত বছর হচ্ছে 2024, বর্তমান 2025, আগামী হচ্ছে 2026। 3টা তথ্যই এখানে বসবে। কোনো তথ্য নিয়ে এখানে মারামারি হবে না। যত তথ্য আছে সব এই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে বসবে। এটা গেল 2 নাম্বার, অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাবে কি কি বসবে তার 2 নাম্বার ক্রাইটেরিয়া। 3 নাম্বার যদি আমি বলি, তাহলে হচ্ছে 3 নম্বরের অংশে প্রদান বসবে ডেবিট পাশে বা ডান পাশে। এই যে ডান পাশে বসবে, এর ভেতরে কি কি বসবে? প্রদান হিসাবের মধ্যে সবার আগে যেটা বসবে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান। আমরা জানি কি মূলধন জাতীয় প্রদান বলতে, যেটা দীর্ঘদিনের জন্য যখন কোনো কিছু টাকা প্রদান করা হয়। যেমন আপনি একটা যন্ত্রপাতি ক্রয় করলেন, যন্ত্রপাতি যদি আপনি ক্রয় করেন, তাহলে কি আপনার কাছ থেকে টাকা চলে গেছে না? আপনার কাছ থেকে তো টাকা চলেই গেছে এবং কয়েক বছরের জন্য গেছে। সো মূলধন জাতীয় প্রদান এখানে বলবে। মুনাফা জাতীয় প্রদানও এখানে বলবে। মুনাফা জাতীয় প্রদানটা কি? মনে করেন হচ্ছে আপনি বাড়ি ভাড়া দিছেন, বাড়ি ভাড়া প্রদান এখানে বসবে। এরপরে আসেন, এই জায়গাটাতে সাধারণত প্রারম্ভিক কোনো তথ্য বসবে না। তাহলে প্রারম্ভিক কোনো তথ্য বসবে না। যেমন প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়, প্রারম্ভিক আমরা যেগুলো একটু আগে পারিবারিক তহবিল বের করে আসলাম, ওগুলো এখানে বসবে না। আরেকটা জিনিস বসবে না, সেটা হচ্ছে অবচয় বসবে না। দেখেন আপনার এমসিকিউ এর ভেতরে শেষ হয়ে যাবে। আমি যেমন নোট করে দিলাম, অবচয় বসবে না, প্রারম্ভিক তথ্য বসবে না, এগুলো এমসিকিউ তে প্রায় আসে যে কোনটা বসবে না। এখন আমাকে ওভারঅল বলেন যে এই 5টা জিনিস হচ্ছে আপনি যদি বুঝে থাকেন, তাহলে হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো এবং ম্যাথটা বুঝাইতে পারবো। দেখেন এখন আমাকে বলেন যে এই 5টা জিনিস আপনারা বুঝছেন কিনা।
বুঝতে পারছেন 5টা জিনিস, তাহলে হচ্ছে আমরা প্রাপ্তি প্রদানে ম্যাথ করতে পারবো। স্যার ম্যাডামরা জানান ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই অংশটা বুঝে থাকি, এবার এই ম্যাথটাতে আসেন। আমি একটু ম্যাথটাতে কিছু জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। নাকি দাগানোটাই থাকবে? দাগানো থাক, ভালো হবে। আচ্ছা, এইখানে এই ম্যাথটা আমরা যখন প্রথমবার পড়ছিলাম তখন দেখছিলাম আমাদের আয় কোনগুলা, ব্যয় কোনগুলা, সবকিছু এখানে দেওয়া আছে। আমি একটু আগেই বলে আসছি প্রারম্ভিক কোনো তথ্য এই জায়গাটাতে বসবে না, তবে একটা জিনিস বসবে যেটা ওইখানে আমি বলি নাই, কারণটা হচ্ছে ওই জিনিসটা ম্যাথের সাথে কানেক্টেড। একটা জিনিস শুধুমাত্র বসবে প্রারম্ভিক থেকে, সেটা হচ্ছে এই যে নগদ টাকাটা বসবে, এটা মাথায় রাখবেন। প্রারম্ভিক থেকে শুধুমাত্র নগদ তহবিলের টাকাটা বসবে। এখন আসুন আমরা ম্যাথটা করি, তাহলে দেখবেন ম্যাথ করার সময় আপনার সবকিছু ক্লিয়ার হয়েছে। ছকটা হবে এরকম, ওর হেডিংটা আমি এখন লিখলাম না, হেডিং লিখলে এখানে ম্যাথ শেষ করতে গেলে জায়গা পাবো না, স্পেস হবে না। এটা মনে করেন আমাদের ছক। এই যে ছক, এই ছকের এই সাইডটা তাহলে কি হবে? এখানে লিখবেন প্রাপ্তি সমূহ। উপরে সবার আগে এখানে কোম্পানির নাম লিখবেন, তারপরে লিখবেন প্রাপ্তি প্রদান হিসাব, এরপরে লিখবেন বছরের শেষ তারিখ, যেমন 31শে ডিসেম্বর 2017, এতটুকু লিখলেই হবে। প্রাপ্তি সমূহ টাকা, প্রদান সমূহ টাকা। আচ্ছা দাঁড়াইছি, নেন লেখেন। ছক সবাই টানছেন? আমার সাথে সাথে ম্যাথটা করে ফেলেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে, প্র্যাকটিস হয়ে যাবে, বুঝছেন? ওকে, এখন যদি আমরা প্রাপ্তি সমূহের প্রদান সমূহ দেখে থাকি, তাহলে হচ্ছে আমরা একটু ম্যাথে যাই। ম্যাথে সবার আগে আমি একটা জিনিস বলছিলাম যে আপনাদের প্রারম্ভিক থেকে একটাই জিনিস মাত্র বসবে, সেটা হচ্ছে নগদ তহবিল। আর ওই যে জিনিসটা বসবে সেটা সবার আগেই আসবে। এই যে নগদ তহবিল আছে দেখেন 22,000 টাকা, এটা তাহলে কোন সাইডে বসবে? এটা বসবে হচ্ছে আপনার প্রাপ্তির সাইডে। কি নামে লিখবেন? এখানে লিখবেন ব্যালেন্স বিডি। ওই যে 22,000 টাকা ছিল নগদ টাকাটা, ওইটা ব্যালেন্স বিডি নামে বলবে। কারণ বছরের শুরুতেই ছিল কত টাকা? ব্যালেন্স বিডি ছিল 22,000 টাকা, যেটা নগদ তহবিল নামে ছিল, সেটাকে আমাদের এখানে আনতে হবে ব্যালেন্স বিডি নামে। বুঝতে পারছেন স্যারেরা? সবাই ক্লিয়ার? রেসপন্স করেন। এই অংশটুকু আগে বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝলে বেটার হবে। এই নিশাত বলেন, সামিয়া, ইনান তো নাই মনে হয়। আপনারা বলেন, বুঝছেন? এমন কিক দিব হাসু আপার কাছে চলে যাবেন রেসপন্স না করলে। ওকে, প্রথম অংশটুকু বসায় দিলাম।
এইবার আসেন পরের অংশে যাই। এই জায়গায় দেখেন 2017 সালে তার পরিবারের আয় ব্যয়ের তথ্য দেওয়া আছে। মাসে বেতন প্রাপ্তি 35,000 টাকা। একটা একটা করে বসাই। এটা তাহলে আয়, যেহেতু এটা প্রাপ্তি, বেতন প্রাপ্তিটা 35,000 টাকা। মাসে বলছে, কিন্তু এখানে একটা শব্দ দেখছেন তো, মাসে বলছে 35,000 টাকা। আমরা তো হিসাব করতেছি বছরে, তার মানে মাসে 35,000 হলে এখন বছরেরটা আমাদের বের করে নিতে হবে। কিভাবে লিখবো এখানে তাহলে? বেতন প্রাপ্তি 35,000 গুণ 12 কত হয় দেখেন তো? এই নিশাদ, কত হয়? বোঝার চেষ্টা করতেছেন? মাইর দিব, মাইর, বুঝছেন? মাইর চিনেন? কিচ্ছু বলি না, বুঝছেন? আদরে বাদর বানাচ্ছি নাকি আপনাদেরকে? আমি বকা দেই না, কিছু দেই না। আরে আপনার কত কষ্ট, আপনি শেখ হাসিনার সাথে দেশের বাইরে চলে যান। আমার ক্রাশটা কি আর দেশে ফিরতে পারবেন আপনাদের জন্য? বুঝলাম না। এখন আসেন, একটা বসানো শেষ, বেতন প্রাপ্তি। এরপরে হচ্ছে বাড়ি ভাড়া বাবদ প্রদান করে মাসে 18,000 টাকা। তার মানে যদি প্রদান করে ওটা হচ্ছে প্রদানের সাইডে পড়বে। বাড়ি ভাড়া, তাহলে এখানে লিখে দিই, যেহেতু প্রদান, একটা একটা করে পড়বেন আর লিখে দিবেন। $18,000। এই বলেন কত? মায়ের কিছু না ম্যাডাম, মায়ের কি জিনিস আমি কেমনে বলবো? দেওয়ার পরে বোঝা যাবে যে মায়ের কি জিনিস। এখন আমি কেমনে এটার এক্সপ্লেনেশন দিই? বলেন এটা কত? দুষ্টামি করে। আপনার রাগ হচ্ছে না যে আমি সব বলে দিচ্ছি, স্যারে আবার আমারে মারতে চায়? ওকে, ওটা গেল। বাড়ি ভাড়া প্রদান হচ্ছে 18,000 টাকা। এখন হচ্ছে বছরে খাদ্য সামগ্রী বাবদ মোট ব্যয় হয় 1,20,000। পুরো বছরে ব্যয় হয়, তার মানে খাদ্য সামগ্রী বাবদ ব্যয় কত টাকা? 1,20,000 টাকা। ওকে, ডান। এরপরে হচ্ছে ঔষধ আর ডাক্তারের ফি হচ্ছে বছরে 25,000 টাকা। ঔষধ ও ডাক্তার ফি বছরে কত টাকা? 25,000 টাকা। ব্যবসা হতে মুনাফা পাইছে কত টাকা? 4,80,000 টাকা। এখানে মাসিক বলা নাই, তার মানে পুরোটা হচ্ছে একসাথে। তাহলে লিখবো ব্যবসা হতে মুনাফা 4,80,000 টাকা। এরপরে আবার বলছে কাপড় চোপড় ক্রয় করছে 32,000 টাকা। ভূত জামা কাপড় কিনছে বেটা। কাপড় চোপড় ক্রয় 32,000 টাকা। লেখাপড়ার খরচ 95,000 টাকা। খরচ 95,000 টাকা। ওকে, এরপরে বলছে ডাইনিং টেবিল ক্রয়। আমি একটু আগে বলছিলাম কিন্তু যে মূলধন জাতীয় মুনাফা জাতীয় যা আছে সবই বলবে এখানে। ডাইনিং টেবিলটা হচ্ছে মূলধন জাতীয়, তারপরে এখানে বলবে ডাইনিং টেবিল ক্রয় 42,000 টাকা। মানে টাকা চলে গেলে এই সাইডে বসবে, আসলে এই সাইডে বসবে। ডাইনিং টেবিল ক্রয় কত টাকা? 42,000 টাকা।
এরপরে দেখেন আরেকটা জিনিস আছে, আয়কর প্রদান কত টাকা? 16,000 টাকা। তার মানে টাকা চলে গেছে। এরপরে দেখেন কম্পিউটার ও প্রিন্টার ক্রয় 76,000 টাকা। আমি শুধু কম্পিউটার ক্রয় লিখে দিলাম, জায়গা হবে না এখানে। তারপরে আছে দেখেন গ্যাস ও পানি ও বিদ্যুৎ বিল প্রদান 38,500 টাকা। গ্যাস পানি বিদ্যুৎ 35,000 টাকা। এরপরে আবার বলছে ডিপিএস এ জমা প্রদান, মানে ও সেভিংস করছে হচ্ছে 60,000 টাকা। ডিপিএস জমা 60,000 টাকা। এরপরে বলছে অন্যান্য তথ্য, তার মানে আমাদের আর কিছু লাগবে না। এখন দেখেন তো, সবার আগে প্রাপ্তির সময় সাইটটা যোগ করেন, নিশাদ যোগ করেন, সামিয়াও করেন। ভেরি গুড। ওকে, তাহলে দেখেন তো গ্যাপ কত? 9,22,000 আর 7,17,000 এর মধ্যে গ্যাপ তাহলে কত হলো? 2,05,000। ওকে, 2,05,000 টাকার গ্যাপ আছে দুই সাইডে। প্রাপ্তি প্রদানের সব সময় ডেবিট কার্ড যোগ করবেন আগে, তারপরে ক্রেডিট কার্ড যোগ করবেন। করলে একটা গ্যাপ হবে, এদের মাঝখানে কি হবে? একটা গ্যাপ তৈরি হবে। 2,05,000 টাকা সম্ভবত করলে হচ্ছে আপনার এটা হবে। এই যে গ্যাপের টাকাটা বের হলো, এটাকে বলবো আমরা ব্যালেন্স সিডি, কারণ এই সাইডে আমরা অলরেডি বিডি বের করে আসছি, এখানে হচ্ছে সিডি। 2,05,000 টাকা হয়। তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 9,22,000 হবে। দেন আমি দুই সাইডে ক্লোজ করে দিব, দিয়ে একবারে শেষে এই যে নিচ দিয়ে একটা দাগ টেনে দিব। বুঝতে পারছেন এবার স্যারেরা? প্রাপ্তি প্রদান হিসাবটা ক্লিয়ার হলো সবার কাছে? ওকে, একটা জিনিস এবার এইটার সাথে আমি মিল রেখে দেখাই, সেটা হচ্ছে দেখেন এইখানে যে সমন্বয়টা ছিল, সমন্বয়টা কিন্তু এখানে বসা নাই, সমন্বয়টা কিন্তু আমরা এখানে বসাইনি। তার মানে কি হলো? আমরা কোনো সমন্বয় এখানে বসাইনি, আর প্রারম্ভিক কোনো তথ্য এখানে আমরা বসাইনি। তাহলে আমরা আরেকটা জিনিস এইখানে একটু অ্যাড করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। সমন্বয়ের তথ্য বসবে না, যাতে আপনাদের আর কষ্ট না হয়, এই জন্য একবারে লিখে দিলাম। পুরোটা বুঝতে পারছেন? ওকে, তাহলে মানে প্রাপ্তি প্রদান হিসাব আপনাদের কাছে ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের আয় ব্যয় বিবরণী হিসাব। আপনারা সবাই ঠিক আছেন নাকি রেস্ট নিব 5 মিনিট? সবাই ঠিক আছেন নাকি 5 মিনিটের রেস্ট নিবেন, নিয়ে আয় ব্যয় বিবরণী করবেন, কোনটা? তাহলে আমাদের হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে প্রাপ্তি প্রদান হিসাবটা সলভ করে ফেললাম। এখন হচ্ছে আমরা যেটা করব 3 নাম্বার আয় ব্যয় বিবরণীটা। আয় ব্যয় বিবরণী হিসেবে এটা মনে রাখবেন শুধুমাত্র মূলধন জাতীয়, একটু আরেকটু কারেকশন করে দিই, আয় বসবে
বাম পাশে আগের মতোই প্রাপ্তির মতো আয় বাম পাশে বসাবেন। এখানে শুধুমাত্র মুনাফা জাতীয় আয়গুলা বসবে। মুনাফা জাতীয় আয় বলতে কি, যেমন বেতন প্রাপ্তি। এখানে যদি আপনি ঋণ প্রাপ্তি থাকে সেটা এখানে বসবে না। এরপরে ব্যয় বসবে কোন সাইডে, ডান পাশে। শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয়গুলো বসবে। কি বসবে, মুনাফা জাতীয় ব্যয়। যেমন কি, যেমন একটু আগে আমরা দেখলাম বাসা ভাড়া প্রদান। তাহলে এর ক্ষেত্রে আমরা 1 নাম্বার একটা পয়েন্ট পাইলাম, 2 নাম্বার আরেকটা পয়েন্ট পাইলাম। 3 নাম্বার পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে সমন্বয় বলবে। সমন্বয় কি হবে, বসবে। এগুলোর সাথে কি বসবে, সমন্বয় বসবে। কিভাবে বসবে একটু দেখি। বকেয়া থাকলে যোগ হবে। নরমালি আমরা আর্থিক অবস্থায় যেটা করি, অগ্রিম থাকলে বিয়োগ হবে। 4 নম্বরে যদি আমি বলি সেটা হচ্ছে অবচয়। আমরা জানি কি অবচয়টা কি, অবচয় ব্যয় হিসেবে বসবে, কারণ আমরা জানি অবচয় হচ্ছে ব্যয়। এই অংশ পর্যন্ত বুঝতে পারছেন স্যারেরা? সবার কাছে ক্লিয়ার? নিশাদ কি এখনো আসেন নাই? আচ্ছা ঠিক আছে। একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে বেশিরভাগ সময় প্রাপ্তি প্রদান হিসাবের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়, অর্থাৎ আয় ব্যয় বিবরণী তৈরি করা হয়। এই হচ্ছে এর ওভারঅল ডেসক্রিপশন, এর বাইরে আর কিছুই নাই। আপনারা এই 5টা অংশ বুঝতে পারছেন? পারলে আমরা আয় ব্যয় বিবরণীতে যাব এখন। আচ্ছা তাহলে চলেন এবার আয় ব্যয় বিবরণীটা দেখি। এই ম্যাথের আমাদের হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব শেষ। এই ম্যাথের আমি একটু আগে বলছি বেশিরভাগ সময় প্রাপ্তি প্রদান হিসাব থেকে আয় ব্যয় বিবরণী তৈরি করা হয়। তার মানে আমরা এটার উপর ভিত্তি করে কি করব, আয় ব্যয় বিবরণীটা তৈরি করব। তাহলে আমরা আগে ছকটা টেনে নিই। এবার দেখেন এখানে জাস্ট লিখবেন হচ্ছে আয় সমূহ, তারপরে দিবেন কি টাকা, এখানে দিবেন ব্যয় সমূহ, এরপরে দিবেন টাকা। এই নিশাত আসেন নাই? উপরে কোম্পানির নাম থাকবে, নিচে ওই যে বছর শেষে যেটা ওই একই শব্দটাই থাকবে, মাঝখানে শুধু হবে আয় ব্যয় বিবরণী হিসাব। ওকে, এখন
আমরা যেটা করব সেটা হচ্ছে সবার আগে দেখব এই প্রাপ্তি সমূহের সাইডে কি থাকবে, আমাদের আয়গুলা থাকবে, এই সাইডে সবসময় আয়গুলা থাকবে। এখন দেখি তো আমাদের আয় কোনটা। এর ভেতর থেকে দেখেন ব্যালেন্স বিডি এখানে বসবে না, বেতন প্রাপ্তিটা হচ্ছে আমরা জানি এটা আয়, মুনাফা জাতীয় আয়, তাই এটা বসবে। তাহলে বেতন প্রাপ্তি 4,20,000 টাকা আমরা এইখানে টেনে নিয়ে আসলাম। এরপরে আমাদের দেখেন ব্যবসা হতে মুনাফা, এটাও হচ্ছে মুনাফা জাতীয় আয়, তাই এটাও ওখানে বসবে। ব্যবসাতে মুনাফা কত ছিল? ও 4,80,000 ছিল এটা। শেষ। এরপরে এবার আমরা ব্যয়ের সাইডে যাব। ব্যয়ের সাইডে দেখেন তো বাড়ি ভাড়া প্রদান আছে আমাদের 2,16,000 টাকা। আর আমরা জানি বাড়ি ভাড়া প্রদানটা আমাদের জন্য কি, এটা আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বাড়ি ভাড়া প্রদান আমরা লিখলাম কত টাকা, 2,16,000 টাকা। এরপরে খাদ্য সামগ্রী বাবদ ব্যয়, যেহেতু এটাও আমাদের মুনাফা জাতীয় ব্যয়, খাদ্য সামগ্রী কিনতে গেলে তো আমরা রেগুলার কিনি, তার মানে মুনাফা জাতীয় ব্যয় 1,20,000। ঔষধ আর ডাক্তারের ফি, এটাও আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় 25,000 টাকা। কাপড় চোপড় করাই, এটাও হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয় 32,000 টাকা, এটা আমরা এখানে লিখবো। $32,000 টাকা। লেখাপড়ার খরচ 95,000 টাকা, এটা আমরা এখানে লিখবো, এটা আমরা জানি মুনাফা জাতীয় ব্যয়। কত ছিল লেখাপড়া? 95। গরু গাদা মানুষ করতে এত টাকা খরচ। ডাইনিং টেবিল করাই, এটা জানি আমরা মূলধন জাতীয় ব্যয়, তাই এটা এখানে বসবে না। তাহলে ডাইনিং টেবিল করাই এখানে আসলো না। আয়কর প্রদানটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়, এটা এখানে আসবে 16,000 টাকা। কম্পিউটার করা, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়, তাই এটা এখানে আসবে না। তাহলে আমরা পাইলাম কি কি? ডাইনিং টেবিল করা, এটা হচ্ছে সম্পদ, এখানে আসবে না। কম্পিউটার করা, এটাও এখানে আসবে না। গ্যাস পানি বিদ্যুৎ, একটু আমি ঘুরাই নিয়ে আসি আপনাদেরকে। এইখানে দেখেন একটা জিনিস বলা ছিল সমন্বয়ে, আমি ওইখানে কিন্তু লেখার সময় বলছি যে হচ্ছে সমন্বয়ে আসবে। বলছে গ্যাস ও পানির বিল 24,000 টাকা বকেয়া রয়েছে। তার মানে আমি বলছি বকেয়া থাকলে কি হবে? যোগ হবে। তাহলে আগে এটা লিখে নি, গ্যাস পানি বিদ্যুৎ হচ্ছে 35,000 টাকা। $35,000, এটা আমি বাইরে লিখলে বেটার হতো। $35,000 যোগ বকেয়া, বকেয়া ছিল 24,000। তাহলে দুইটা যোগ করলে হয় 59,000, ওখানে বসে গেল। এরপরে আছে ডিপিএস জমা। ডিপিএস এ যেটা জমা করতেছে এটা কি? ওর জন্য এটা কি বলেন? রেগুলার জমা দিচ্ছে না এটা, তাহলে ওটা ওর জন্য কি খরচ হয়ে যাচ্ছে না, নাকি না সম্পদ হয়ে যাচ্ছে? কোনটা? এই জায়গায় এসে পেশাল লেগে যাবে। বলেন এটা কি হবে?
ডিপিএস জমা কি করবেন? এটা সম্পদ। আমরা ব্যাংকে যদি টাকা জমা রাখি এটা ওর জন্য কি সম্পদ, সো এটা বসবে না, এটা বসবে না, ঠিক আছে নিশাত? এটা কি ডিপিএস যখন আমরা যদি ব্যাংকে জমা দিই, জাস্ট এতটুকু ভাবেন ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তাহলে যাবে কি করতাম? ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংকও হচ্ছে আমাদের সম্পদ, নগদানও সম্পদ, ঠিক আছে? তাই এটা এখানে আসবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন তো না? এবার আয়গুলাকে যোগ করেন তো, আর ব্যয়গুলাকে যোগ করেন, আমাদের আর কোনো কিছু নাই। এই জায়গাটা একটু খেয়াল করছেন তো আপনারা সবাই? এই যে জায়গাটা, এই যে সমন্বয় কিন্তু এখানে আসবে মাস্ট। সবাই ক্লিয়ার? তাহলে আমাকে আয়টা যোগ করে বলেন। ওকে, আয় যোগ করলে কত হচ্ছে? 4 4 8, 9 লাখ টাকা। এবার ব্যয়টা যোগ করেন তো, ব্যয়টা আগে যোগ করে দেখেন তো কত হয়। বোরিং লাগতেছে কার কার ক্লাসে? এনি ভাইয়া লেট কেন? নিশাদ কত টাকা? কেন ভাইয়া সরি কেন? ব্যয় দেখেন কত আসে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু আগে এসেও যে ক্লাসে আসছেন এটার জন্য থ্যাংক ইউ, কষ্ট পাওয়ার কিছু নেই। আচ্ছা 5,63,000, তাই তো? তাহলে গ্যাপ কত টাকা দেখেন তো, গ্যাপ কত হয়? আমি 9 লাখটা দুই সাইড আগে লিখে ক্লোজ করে দিই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। গ্যাপ কত আসে নিশাত? তিন লাখ 37। আচ্ছা, এই 3,37,000 ঘাটতি আছে কোন সাইডে? এই সাইডে না? এই সাইডে ঘাটতিটা আছে। এখন জিনিসটা হচ্ছে দেখেন, আপনার আয় বেশি নাকি ব্যয় বেশি? আপনার আয় কিন্তু বেশি, ব্যয় কম। এটা বুঝতে হবে যে আপনার আয় বেশি নাকি ব্যয় বেশি। তা আমাদের এই ম্যাথটাতে আয় বেশি, তাহলে আমরা বলতে পারি না আয় অতিরিক্ত ব্যয়, মানে আয়টা বেশি হয়েছে, অথবা ব্যয় অতিরিক্ত আয়। আপনি এত কিছু না বলে আপনি ডিরেক্ট লিখে দিতে পারেন মুনাফা এত টাকা। আপনার লাভ হয়েছে কারণ এখানে ব্যয় কম আছে, আয় বেশি আছে। বুঝতে পারছেন স্যারেরা? সবার কাছে ক্লিয়ার হলো? ওকে, এরপরের টপিক হচ্ছে, অর্থাৎ আমাদের এই অধ্যায়ে লাস্ট যে কোশ্চেনটা হয় সেটা আমরা এবার দেখব। এটা গেল আমাদের আয় ব্যয় বিবরণী। আমি জানি না আপনাদের কাছে ক্লাস বোরিং লাগতেছে কিনা, আমি আসলে বুঝতেছি না সিরিয়াসলি। বোরিং লাগলে আমরা বলেন যে স্যার বোরিং লাগতেছে, আমি এক ক্লাসেই সব শেষ করে দিচ্ছি, তারপর দেখেন বোরিং লাগতেছে কিনা। 4 নাম্বার, আর্থিক অবস্থার বিবরণী। কি বিবরণী? আর্থিক অবস্থার বিবরণী। বোরিং লাগে নিশাত? বোরিং লাগলে শেখ হাসিনারে ডেকে নিয়ে আসতে হবে।
বাম পাশে সম্পদগুলো বসবে। বাম পাশে কি বসবে? সম্পদগুলো বসবে। এই সম্পদের মধ্যে একটু ভাগ করে নিতে হবে, তাহলে ক্লিয়ার হবেন। প্রথমত হচ্ছে প্রারম্ভিক সম্পদগুলো বসবে একবারে প্রথমে, তাহলে প্রারম্ভিক তথ্যগুলো আসলো, একটা পাইলাম। বাম পাশে সম্পদগুলো বসলো এবং প্রারম্ভিক সম্পদগুলো আগে আসলো। প্রারম্ভিক সম্পদ আসলে ওর সাথে যেটা করতে হবে, নতুন সম্পদগুলোকে যোগ করতে হবে। যেমন মনে করেন আমরা ম্যাথের ক্ষেত্রে গেলে দেখবো আগে একটা আমার আসবাবপত্র ছিল, পরে আবার আরেকটা আসবাবপত্র আমি কিনছি, তাহলে সেটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। সমন্বয়ের ভেতরে যদি কোনো সম্পদ থাকে, যেমন আমি অগ্রিম বাসা ভাড়া দিলাম, অগ্রিম বাসা ভাড়াটা আমার জন্য কি সম্পদ। সমন্বয়ের মধ্যে কোনো কিছু থাকলে সেটাও এখানে আসবে। তাহলে আমরা এক কথায় সম্পদগুলো পাইলাম, নতুন সম্পদ প্লাস হচ্ছে সবার আগে প্রারম্ভিক সম্পদ, তারপরে নতুন সম্পদ প্লাস করবো এবং সবশেষে সমন্বয়ের সম্পদগুলো আমরা বসাবো। এরপরে আসেন ডান পাশে এক নম্বরে কি বলবে জানেন? পারিবারিক তহবিল প্লাস মুনাফা। আমরা একবারে ক নাম্বারে বের করছিলাম পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল যোগ খ নাম্বারে কিন্তু বের হয়েছে মুনাফা। তার মানে কর ক্ষয়ে যে তথ্যটা বের হয়েছে সেটা এখানে আসবে। পারিবারিক তহবিল প্লাস মুনাফা, আয় ব্যয় বিবরণীতে আমাদের মুনাফা বের হয়েছে যেটা, সেটা এখানে যোগ হবে কার সাথে? ওই একবারে শুরুতে পারিবারিক তহবিল আমরা যেটা বের করছিলাম। যদি আমাদের ক্ষতি হয় তাহলে কি হবে ম্যাথে? তাহলে পারিবারিক তহবিল থেকে ক্ষতিটা মাইনাস হয়ে যাবে। এক কথায় পারিবারিক তহবিলের সাথে মুনাফা যোগ হবে, আর ক্ষতি হইলে পারিবারিক তহবিল থেকে মুনাফাটা মাইনাস হবে। দুই নম্বরে কি বসবে? যত প্রকার দায় আছে দায়গুলো বসে যাবে এক কথায়। এখন আমার প্রশ্ন হচ্ছে দায়গুলা কোথায় কোথায় পাবো? একই জায়গায় পাবো। প্রারম্ভিক যে জায়গা আছে ওখানে দায় পাবো, নতুন যে দায়গুলো আছে সেগুলো যোগ করব, আর সমন্বয়ের যে দায়গুলো আছে সেইগুলো করব। ওভারঅল বুঝতে পারছেন সবগুলা? পুরাটা ক্লিয়ার হয়েছে না আবার বলবো? দেখেন এটাই শেষ আজকের টপিকসের শেষ পোরশনে আছে আমরা। নিশাত, ইনান, সামিয়া বুঝছেন? অ্যানির মাথার উপর দিয়ে যাবে, ও সারাদিন এটা ওটা করে আসছে, প্রোগ্রামে ঘোরাফেরা করছে, এখন ওর মাথার উপর দিয়ে এটা যাবে। ওকে, বললাম আপনি এখন বুঝবেন না, আপনার বুঝতে গেলে তো একটু সময় লাগবে, আপনি প্রোগ্রাম থেকে আসছেন না, মাথা ব্যথা করবে। ওকে, আমাদের আজকের লাস্ট ম্যাথ আমরা করব এখানে। এখন আসেন এই অংশে আমরা কি করব তাহলে? এটা হচ্ছে সম্পদ সমূহ। টাকা, দায় সমূহ, টাকা। এখানে আগের মতো হেডিং দিবেন, এটা নিয়ে আর কোনো কিছু নাই, একই হেডিং দিবেন। এখন এই জায়গায় হচ্ছে সবার আগে সম্পদ বসাতে গেলে আমরা সবার আগে প্রারম্ভিক সম্পদ গুলাকে বসাবো। সবার আগে কাকে বসাবো? প্রারম্ভিক সম্পদ।
দেখেন সবার আগে আমার প্রারম্ভিক সম্পদ হচ্ছে এইখানটাতে আছে নগদ তহবিল 22,000 টাকা, আসবাবপত্র 1,68,000 টাকা, আর হচ্ছে বছর শেষে পানি গ্যাস বিল। এটা তো আমার অন্য তথ্য। এখন এই নগদ তহবিলটা বসবে না, তাহলে বসবেটা কি? বসবে হচ্ছে এই প্রাপ্তি প্রদান হিসাবে দেখেন শেষে একটা ব্যালেন্স সিডি বের হয়েছিল, এই ব্যালেন্স সিডিটা বসবে। কি বসবে? ব্যালেন্স সিডি। তাহলে শুধু একটা জায়গায় আমরা চেঞ্জ দেখলাম যে ওই যে নগদ তহবিলটা ছিল প্রারম্ভিকের, ওই নগদ তহবিল বসবে না, বসবে কোনটা? ব্যালেন্স সিডি 2,05,000 টাকা। তাহলে আমাদেরকে সবার আগে এই ব্যালেন্স সিডিটা বসাতে হবে সম্পদের সাইডে। আমি জাস্ট এখন একসাথে করে লিখে দিলাম, কারণ এটা নিয়ে আমি আলাদা করে ক্লাস নেওয়া লাগবে। একদিনে সব চ্যাপ্টার শেষ হওয়া মানে বুঝতেছেন, মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের অনেক কিছু। 2,05,000 বসাইলাম। এরপরে এইখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আসবাবপত্র 1,68,000 টাকা। এটা এখানে আসবে। আসবাবপত্র 1,68,000 টাকা। তাহলে আমার প্রারম্ভিকের তথ্য সব বসানো শেষ। এরপরে আমি কোথায় যাব? এরপরে আমি যাব প্রাপ্তি প্রদান হিসাবে। প্রাপ্তি প্রদান হিসাব দেখলে আমার ওটা হয়ে যাবে। এখন দেখেন এইখানে আমার সম্পদ ছিল ডাইনিং টেবিল করায় 42,000 টাকা আর কম্পিউটার করায় 76,000 টাকা। এই দুইটা আবার ওইখানে আসবে, কারণ এরা দুইটা সম্পদ। ডাইনিং টেবিল করায় আর হচ্ছে যন্ত্রপাতি করাই ছিল, নাকি কম্পিউটার করায়? ও কম্পিউটার করায়। তো ডাইনিং টেবিল করে আমাদের কত টাকা ছিল? 42,000, আর এটা হচ্ছে 76,000। আর আপাতত আমাদের কাছে কোনো সম্পদ অবশিষ্ট নেই। যেহেতু কোনো সম্পদ নেই, এবার আমরা দায়ের সাইডে যাইতে পারি। দায়ের সাইডে যাইতে গেলে আমি প্রথমেই বলছি কি করতে হবে? পারিবারিক তহবিল যোগ হচ্ছে আমাকে কি করতে হবে? যে পারিবারিক তহবিল আমরা বের করছিলাম অনেক আগে, অনেক দূর আগে, এই যে 1,90,000 টাকা। তাহলে পারিবারিক তহবিল আগে লিখবো। $1,90,000, ওর সাথে কি যোগ হবে? মুনাফা। যে মুনাফা এখানে আমাদের বের হইলো 3,37,000 টাকা। এরপরে দেখেন আমাদের দায় আছে কি কি। দায় কোথায় পাবেন? দায়টা পাবেন হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাবে গেলে দায়ের অংশ পাবেন। দেখেন আমাদের এখানে কোনো দায়ই ছিল না, পুরো ম্যাথ জুড়ে কোথাও কোনো দায় নাই, তাই আমরা দায় পাই নাই। দায় থাকলে এই অংশটাতে থাকবে অথবা এই প্রারম্ভিক অংশটাতে থাকবে, তবে একটা দায় কিন্তু আমাদের আছে। এই যে দেখেন এইখানে আমরা বলছিলাম যে বকেয়া গ্যাস পানি বিদ্যুৎ। বিদ্যুৎ যদি বকেয়া থাকে তার মানে ওটা কি? আমার যদি ব্যয় বকেয়া থাকে ওটা আমার জন্য কি? দায় না? ওটা আমার জন্য দায়। তার মানে বকেয়া গ্যাস পানি বিদ্যুৎ। বকেয়া গ্যাস বিদ্যুৎ এতটুকু লিখে দিলাম, 24,000। এবার এই সাইড যোগ করেন, এই সাইড যোগ করেন, আমাদের ম্যাথ শেষ। বুঝতে পারছেন ইনান? হ্যাঁ, সবারই হয়। ওকে, ঠিক আছে। সম্পদ কত বললেন? 4,91,000। আর এখানে হচ্ছে দায় হচ্ছে 5,51,000 দিয়ে দাঁড়াইছে। হইতেই পারে, এটা সমস্যা না। তখন কি করবেন? ব্যালেন্স করে দিবেন। 5,51,000 টাকা দুই সাইডে লিখে দিবেন, আর যে গ্যাপটা আছে ওই গ্যাপটা এখানে দিয়ে
জাস্ট হচ্ছে লিখে দিবেন অনিশ্চিত হিসাব, কারণ বাসা বাড়ির হিসাব তো পারিবারিক হিসাবের ভেতরে অনেক ভুল থাকবে। গ্যাপটা এখানে লিখে অনিশ্চিত হিসাব লিখে দিবেন। টোটালটা বুঝতে পারছেন স্যারেরা? সব ক্লিয়ার? হ্যাঁ, যেটা গ্যাপ হবে সেটা ওখানে লিখে দিবেন। তাহলে সবার কাছে সবকিছু ক্লিয়ার হলো? কারো কোনো কোশ্চেন আছে? সমস্যা নেই, এই চ্যাপ্টার আরো ক্লাস হবে, ভেঙে ভেঙে তখন একটা একটা অংশ করে আরো ক্লাস হবে, চিন্তা করার কিছু নেই। কারো কোনো কোশ্চেন আছে? সামিয়া, অ্যানি, ইনান, নিশাত, এনি কোশ্চেন? হ্যাঁ, ওই 60,000 টাকা ওখানে লিখে দিলেই হবে। আচ্ছা, যদি না থাকে তাহলে আপনাদের সাথে আবার আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। ফাইন্যান্স ক্লাস আছে সম্ভবত, সন্ধ্যায় দেখা হবে আপনাদের সাথে আবার। সন্ধ্যায় ফাইন্যান্সে আমি আপনাদের যে যে অধ্যায়গুলোতে বেশি জোর দেওয়া দরকার সেই অধ্যায়গুলোর প্রবলেম গুলো নিয়ে আসবো। হ্যাঁ, এরপর হচ্ছে সিকিউ করাবো, কালকেও সিকিউ সলভ করাবো সব প্রায়, কালকে সব সিকিউ সলভ করাবো আর এমসিকিউ কিছু রাখবো সাথে। হ্যাঁ, সিকিউ করাবো, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করতেছি ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।